প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে হামদর্দ পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সৃষ্টিকর্তার কাছে সবার জন্য মঙ্গল কামনা করে আজকে শুরু করছি। আজকে ফিনান্স, ব্যাংকিং ও বিমার ২৮তম লেকচার। তোমাদের সাথে আছি আমি সামিন ইসনাইন, সিনিয়র প্রভাষক। ষষ্ঠ অধ্যায় চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র নিয়ে আলোচনা করছিলাম। এই কয়েকদিন আমরা চেকের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং চেক সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলেছি। আজকে আমরা বিনিময় বিল দিয়ে শুরু করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিনিময় বিল। বিনিময় বিল সম্পর্কে জানার জন্য আমাদের এটা কাকে বলে বা বিষয়টা কি একটা সংক্ষিপ্ত ধারণার প্রয়োজন তোমাদের। তো শুরু করছি। দেখো, বিনিময় বিল হলো এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে। খেয়াল করবে এখানে কি বলা হয়েছে। বিনিময় বিল বলে বা অন্যান্য হস্তান্তরযোগ্য দলিল সবগুলোই কিন্তু অর্থ প্রদানের জন্যই দেয়া হয় এবং সেখানে কোনোটাতে নির্দেশ দেওয়া হয়, কোনোটাতে আদেশ দেওয়া হয়, কোনোটাতে আবার স্বীকৃতি দেওয়ার প্রয়োজন হয়। বিনিময় বিলের মূল কথাটাই হচ্ছে এটি হচ্ছে এমন একটি ঋণের দলিল যেখানে কোনো একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য শর্তহীন নির্দেশ প্রদান করে। এখানে কিন্তু শর্তহীন নির্দেশের কথা বলা আছে, তার মানে এক পক্ষ অন্য পক্ষকে নির্দেশ প্রদান করবে অন্য কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য। এটা হচ্ছে মূল কথাটা। তারপরে হচ্ছে এখানে আমি বিষয়টাকে আরেকটু ভেঙে লিখে বলেছি। দেখো, যে অর্থাৎ আদেশটা কর্তৃক স্বাক্ষরিত যে দলিলে উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র প্রদানের জন্য অন্য কোনো ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ দেয় তাকে বিনিময় বিল বলে। অর্থাৎ এখানে একজন আদেষ্টা থাকবে, আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত যে দলিল, যেখানে ওই আদেশটাই অপর কোনো ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র প্রদানের জন্য অন্য কোনো ব্যক্তিকে যে শর্তহীন নির্দেশ প্রদান করে। তাহলে এখানে কিন্তু কয়েকটা পক্ষের কথা উল্লেখ আছে। এখানে হচ্ছে আদেশটা আছে, তিনি স্বাক্ষর করে অন্য একজন ব্যক্তিকে বলবেন অপর আরেকটা ব্যক্তিকে বা তার আদেশ অনুসারে অর্থ প্রদানের জন্য। তাহলে এখানে কিন্তু আমরা মোটমাট 3টা পক্ষ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে একজন ব্যক্তি থাকবেন যিনি আদেশটা, তিনি স্বাক্ষর করে এটা অপর একজন ব্যক্তির নামে ইস্যু করবেন এবং আরেকজন ব্যক্তিকে সেই অর্থটা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হবে। তাহলে এটাই হচ্ছে বিনিময় বিল। এটা অবশ্যই শর্তহীন প্রকৃতির হতে হবে। চলো আমরা এই বিষয়ে আরও কিছু বিস্তারিত জানি এবং এটার একটা নমুনা তোমাদেরকে এখন দেব, যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো যে বিনিময় বিলটা দেখতে কেমন হয় বা সেখানে কি কি বিষয় লেখা থাকে। আর বিনিময় বিলটা সাধারণত বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে বেশি। দেখো, এখানে বিনিময় বিলের একটা নমুনা তোমাদের জন্য দিয়েছি। দেখো, এখানে হচ্ছে প্রথমেই এই নমুনাটার বা বিনিময় বিলের যে স্পেসিফিক কপিটা আছে তার প্রথমে বাম দিকেই আছে লন্ডন লেখা এবং তারিখ লেখা আছে 31 জানুয়ারি 2000। তার মানে হচ্ছে এখানে তারিখ এবং স্থানের নামটা উল্লেখ করতে হবে। তারপরে আছে হচ্ছে অ্যামাউন্ট, এরপর আছে হচ্ছে অ্যাট 60 days আফটার সাইট, তার মানে হচ্ছে 60 দিনের মধ্যে, এটা হাতে পাওয়া 60 দিনের মধ্যে পে এগেইনস্ট দ্য সোল বিল অফ এক্সচেঞ্জ টু দ্য অর্ডার of ourselves the sum of $250,000 for value received। তারপরে হচ্ছে এই বাম পাশেই নিচে দেখা আছে যে টু কার উদ্দেশ্যে এটা দেওয়া হয়েছে, সিঙ্গাপুর ইম্পোর্ট ব্যাংকিং কোম্পানি, ব্যাংক স্ট্রিট, সিঙ্গাপুর, এবং সেখানে তার অ্যাড্রেস দেওয়া আছে। এবং ফর অ্যান্ড অন বিহাফ অফ, ডান পাশের কর্নারে আছে কার পক্ষ থেকে এটা, ইউকে এক্সপোর্ট কোম্পানি লিমিটেড, জ্যাজ স্মিথ, এখানে স্বাক্ষরও দেওয়া আছে সেই কোম্পানির ডিরেক্টরের পক্ষ থেকে। তাহলে এই বিষয়টা কি বলেছে এখানে তো ইংরেজিতে বলা আছে, আমি বাংলায় তোমাদেরকে বলি। এখানে বলা আছে যে 31 জানুয়ারি 2000 এই তারিখের পরে, মানে 60 দিনের ভেতরে, এটা হাতে পাওয়া 60 দিনের ভেতরে
যে অর্থটা পরিশোধ করতে হবে, কাকে করতে হবে? সিঙ্গাপুর ইম্পোর্ট ব্যাংকিং কোম্পানিকে পরিশোধ করতে হবে। অ্যামাউন্টটা হচ্ছে $2,50,000 $2,50,000 সেটা পরিশোধ করতে হবে। এবং কার পক্ষ থেকে? জ্যাস স্মিথ কোম্পানির পক্ষ থেকে এটা সিঙ্গাপুর ইম্পোর্ট ব্যাংকিং কোম্পানিকে দিতে হবে। তাহলে এই হচ্ছে কি এক পক্ষ আরেক পক্ষকে, এখানে কিন্তু তিনটা পক্ষ, এক পক্ষ এটা ইস্যু করেছে আরেক পক্ষের নামে এবং মাঝখানে আরেকটা পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ প্রদানের জন্য। সাধারণত সেটা ব্যাংক হয়ে থাকে। তাহলে এই বিনিময় বিলের যে নমুনাটা আমরা দেখলাম, এটার উপর ভিত্তি করে এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে এখানে। আমি বৈশিষ্ট্যগুলোকে তোমাদের জন্য ব্যাখ্যা করব। তো বৈশিষ্ট্যের বিষয়টা কি আছে? যে বিনিময় বিল বৈদেশিক বাণিজ্যে দেনা পাওনা নিষ্পত্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের দলিল হিসেবে ব্যবহৃত হয়। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যা নিম্নে আমি একটা একটা করে বর্ণনা করব। প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে লিখিত। বিনিময় বিল অবশ্যই একটি লিখিত ঋণের দলিল। তোমরা দেখতেই পাচ্ছ, লিখিত না হলে কিন্তু কোনো দলিলই গ্রহণযোগ্য হয় না। তো অবশ্যই বিনিময় বিল একটি লিখিত ঋণের দলিল হবে। দ্বিতীয়ত হচ্ছে স্বাক্ষরিত। এখানে দেখো তোমাদের নমুনার মধ্যেই কিন্তু ডান পাশের লাস্ট নিচের দিকে আছে একটা স্বাক্ষর দেওয়া আছে জেমস স্মিথের নামে। তো এই স্বাক্ষরটা যদি না থাকে তাহলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কখনোই গ্রহণযোগ্য হবে না। তাহলে যিনি প্রস্তুত করেছেন, এই যে প্রস্তুতকারী কোম্পানির পক্ষ থেকে অবশ্যই সেখানে একটি স্বাক্ষর থাকতে হবে। এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে আদেশনামা। একটু আগেই বলেছিলাম যে এই ধরনের দলিলগুলোতে বিভিন্ন কিছুতে আদেশ দেয়া থাকে, কিছুতে অনুরোধ করা হয়। তো এখানে হচ্ছে কি আদেশ দেয়া আছে, আদেশনামা। এটি একটি অর্থ প্রদানের আদেশনামা, অনুরোধ নয়। এখানে কিন্তু অনুরোধ করা হয়নি, এখানে অর্থ প্রদানের জন্য আদেশ দেওয়া হয়েছে। এক পক্ষ অন্য পক্ষকে অর্থ প্রদানের জন্য আদেশ দিয়েছে। 4 নাম্বার হচ্ছে শর্তহীন। তাহলে যেহেতু যে কোনো দলিলই শর্তহীন হতে হয় হস্তান্তরযোগ্য হতে হলে, তাহলে এটা হচ্ছে একটি হস্তান্তরযোগ্য দলিল, সেজন্য এটি অবশ্যই শর্তহীন হতে হবে। এর নির্দেশটা শর্তহীন প্রকৃতির হতে হবে। শর্ত সাপেক্ষে নির্দেশ হলে তা বিনিময় বিল হবে না। এখানে যদি কোনো শর্ত উল্লেখ থাকতো তাহলে সেটা কখনোই বিনিময় বিল হিসেবে স্বীকৃত হতো না। অবশ্যই এটা শর্তহীন প্রকৃতির হতে হবে। 5 নাম্বার এবং অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে স্ট্যাম্প। এই বৈশিষ্ট্যগুলো যে তোমরা দেখছো এখানে, এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে হচ্ছে এমসিকিউতে, এবং এগুলো তোমাদের ভালোভাবে জানা থাকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজে এখান থেকে দিতে পারবে। স্ট্যাম্পের কথা কি বলা আছে? এতে অবশ্যই স্ট্যাম্প আইনের বিধান অনুযায়ী নির্ধারিত মূল্যমানের স্ট্যাম্প লাগাতে হয়। অর্থাৎ হচ্ছে কি এটি স্ট্যাম্প আইনের নিয়ম অনুযায়ী এখানে একটা নির্দিষ্ট মূল্যমানের এখানে স্ট্যাম্প লাগাতে হবে। স্ট্যাম্প ছাড়া কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কখনোই গৃহীত হবে না। 6 নাম্বার হচ্ছে কি নির্দিষ্টতা। এতে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। এখানে দেখো তোমাদের যে নমুনাটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু অর্থের পরিমাণটা নির্দিষ্টভাবে উল্লেখ ছিল। তো এই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ যদি না থাকে তাহলে কিন্তু এটা দলিল হিসেবে গৃহীত হবে না। তার মানে অর্থটা এখানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। 7 নাম্বার হচ্ছে আদিষ্ট। যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বিনিময় বিলের আদিষ্ট হতে পারে। তাহলে আদিষ্ট মানে হচ্ছে যিনি প্রস্তুতকারী, তিনি কিন্তু যে কোনো ব্যক্তি হতে পারেন বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি, যে কেউ কিন্তু বিনিময় বিলের আদিষ্ট হতে পারে। 8 নাম্বার হচ্ছে কি স্বীকৃতি। এই পয়েন্টটাও তোমরা অবশ্যই মার্ক করে রাখবা। দেখো অন্যান্য দলিলের ক্ষেত্রে কিন্তু এরূপ স্বীকৃতির প্রয়োজন হয় না, কিন্তু বিনিময় বিল কিন্তু স্বীকৃতির প্রয়োজন হয়। তোমাদের এটা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন হতে পারে যে কোন ধরনের দলিলের ক্ষেত্রে স্বীকৃতির প্রয়োজন হয়। তাহলে এখানে হচ্ছে বিনিময় বিলের ক্ষেত্রে স্বীকৃতির প্রয়োজন হয়। দেখো এখানে পয়েন্টটা কি বলেছি, যে মেয়াদি বিনিময় বিল অবশ্যই আদিষ্ট বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃত হতে হয়, নতুবা এই দলিলের কোনো আইনগত মূল্য থাকে না। অর্থাৎ যিনি প্রস্তুত করেছেন তিনি অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন অর্থ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার স্বীকৃতির প্রয়োজন আছে। অথবা আদিষ্ট নিজেও যদি আদিষ্ট হয়ে থাকে তিনি বা তার প্রতিনিধি, অবশ্যই তিনি এই বিনিময় বিলে তার স্বীকৃতির প্রয়োজন আছে। স্বীকৃত না হলে কিন্তু এটা কখনোই আইনানুগ দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না।
কারণ যিনি তৈরি করেছেন প্রস্তুতকারী কর্তৃক কিন্তু এটা আরেক পক্ষকে নির্দেশ দেওয়া হয় অর্থ পরিশোধের জন্য। মাঝখানে সে পক্ষ থাকে, তাকে বলা হয় হচ্ছে স্বীকৃতিকারী, বা তিনি আদিষ্টও হতে পারেন। আর যিনি পাবেন এই বিনিময় বিলের অর্থ, তাকে বলা হবে হচ্ছে প্রাপক। আচ্ছা, তাহলে এই স্বীকৃতির বিষয়টা হচ্ছে বিনিময় বিলের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বিনিময় বিলের স্বীকৃতি ছাড়া কখনোই মূল্যবান দলিল হিসেবে গণ্য হবে না, এবং এর কোনো মূল্যই থাকবে না যদি এটা স্বীকৃত না হয়। এরপরে 9 নাম্বার হচ্ছে পক্ষ। এই যে একটু আগে যেটা বলছিলাম, বিনিময় বিলের ক্ষেত্রে কিন্তু 4টি পক্ষ জড়িত থাকে। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন যে বিনিময় বিলে কয়টি পক্ষ থাকে। সাধারণত 4টি পক্ষ থাকে। প্রথমত হচ্ছে আদেষ্টা, তারপরে হচ্ছে আদিষ্ট, স্বীকৃতিকারী এবং প্রাপক। আদেষ্টা তো যিনি তৈরি করেছেন দলিলটা, আদিষ্ট হচ্ছে যাকে আদেশ করা হয়েছে, সে কোনো ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, বা কোনো কোম্পানি হতে পারে, তিনি হচ্ছেন আদিষ্ট। এবং স্বীকৃতিকারী হচ্ছে অন্য কোনো পক্ষ হতে পারে, অথবা যিনি আদিষ্ট তিনি কিন্তু স্বীকৃতিকারী হিসেবে গৃহীত হতে পারেন। স্বীকৃতিকারী হিসেবে অনেক সময় ব্যাংকও কাজ করে থাকে, কারণ ধরো কোনো এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে, অন্য একজন ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তির হয়ে কোনো ব্যাংক স্বীকৃতি দিতে পারে। সেখানে স্বীকৃতিকারী নামে আরেকটা পক্ষ তৈরি হয়। এবং সর্বশেষ হচ্ছে প্রাপক, অর্থাৎ যার নামে তৈরি করা হয়েছিল, অর্থটা যার পাওয়ার কথা, তিনি হচ্ছেন প্রাপক। তাহলে এখানে হচ্ছে যে 4টি পক্ষ, প্রথমত হচ্ছে যিনি প্রস্তুত করেছেন তিনি হচ্ছেন আদেষ্টা, যাকে অর্থ প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আদিষ্ট, এবং আরেকটা পক্ষ থাকতে পারে স্বীকৃতিকারী, যিনি আদিষ্টর হয়ে অর্থ প্রদানের জন্য স্বীকৃতি প্রদান করবে, সে হচ্ছে স্বীকৃতিকারী, এবং সর্বশেষ হচ্ছে যিনি অর্থটা পাবেন তিনি হচ্ছেন প্রাপক। এক্ষেত্রে আদিষ্ট এবং স্বীকৃতিকারী সাধারণত একই ব্যক্তি হয়ে থাকে। অনেক সময় কিন্তু আদিষ্ট এবং স্বীকৃতিকারী একই ব্যক্তি হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমার বিনিময় বিলের পক্ষ হয়ে যাবে হচ্ছে 3টি, আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। কারণ সেক্ষেত্রে আদিষ্ট এবং স্বীকৃতিকারী একই পক্ষ হিসেবে গণ্য যদি হয়। তাহলে এই পয়েন্টটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। আর এখানে যে স্বীকৃতিকারীর এই পয়েন্টটা, বা এই ব্যক্তি যে স্বীকৃতিকারী হিসেবে এখানে আছেন, এটা কিন্তু অন্য কোনো দলিলে তুমি এই ধরনের কোনো পক্ষ পাবে না। একমাত্র বিনিময় বিলের ক্ষেত্রে স্বীকৃতিকারী নামে একটা পক্ষ তৈরি হয়। আচ্ছা, তারপরে 10 নম্বর পয়েন্ট হচ্ছে হস্তান্তরযোগ্যতা। আগেই বলেছি এগুলো হচ্ছে সবই হস্তান্তরযোগ্য দলিল। তাহলে এটিও হচ্ছে বিনিময় বিলও হচ্ছে একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, তাই নিয়ম অনুযায়ী হস্তান্তরের মাধ্যমে এর মালিকানা পরিবর্তন হতে পারে। তারপরে হচ্ছে 11 নাম্বার প্রকৃতি। বিনিময় বিল বাহককে দেয় বা আদেশে দেয় যে কোনো ধরনের হতে পারে। তোমাদের এর আগেও বলেছিলাম বাহককে দেয় এবং আদেশে দেয় এই বিষয়টা। বাহককে দেওয়ার ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সেটা চাইলে একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর করা যায়, সেটা হচ্ছে বাহককে দেয়। এবং যদি আদেশে দেয় হয় তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনের প্রয়োজন হয়। তাহলে বিনিময় বিল 2 ধরনেরই হতে পারে, বাহককে দেয় এবং আদেশে দেয় 2 ধরনেরই হতে পারে। 12 নাম্বার হচ্ছে উপস্থাপন। এই উপস্থাপনের এই পয়েন্টটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোনো দলিলই কিন্তু তৈরি হওয়ার পর সেটা অর্থ সংগ্রহের জন্য অবশ্যই উপস্থাপন করতে হয়। উপস্থাপন না করলে কিন্তু সেক্ষেত্রে অর্থ সংগ্রহ করা যায় না সেই দলিল থেকে। কিন্তু বিনিময় বিলের ক্ষেত্রে সেই উপস্থাপনটা 2 বার হয়। যেমন চেকের ক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষকে দিলে সেই পক্ষটা এটা একবারই ব্যাংকের কাছে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু বিনিময় বিলের ক্ষেত্রে সেটা 2 বার উপস্থাপনের প্রয়োজন হয়। প্রথমে হচ্ছে কি একবার স্বীকৃতির জন্য, পরবর্তীতে হচ্ছে অর্থ পরিশোধের জন্য। মেয়াদি বিনিময় বিলের ক্ষেত্রে 2 বার উপস্থাপনের প্রয়োজন হয়। প্রথমবার হচ্ছে স্বীকৃতির জন্য, দ্বিতীয়বার হচ্ছে অর্থ পরিশোধের জন্য। আশা করি এই পয়েন্টটা তোমরা মার্ক করে রাখবে এবং মনে রাখবে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ বিষয়টা কি? বিহিত মুদ্রাটা হচ্ছে যে কোনো দেশের প্রচলিত মুদ্রাকে সাধারণত বিহিত মুদ্রা বলে। যেমন আমাদের দেশের প্রচলিত মুদ্রা বা বিহিত মুদ্রা হচ্ছে টাকা, তেমনি যেই দেশের যে প্রচলিত মুদ্রা সেটাকে বলে হচ্ছে বিহিত মুদ্রা। বিনিময় বিলের অর্থ দেশের আইনসঙ্গত বা বিহিত মুদ্রায় পরিশোধ্য পণ্য বা অন্য কোনো সম্পত্তি দ্বারা এটি পরিশোধ্য হতে পারে না। তাহলে বিনিময় বিলের যে পরিশোধটা করতে হবে অবশ্যই সেটা অর্থ দ্বারাই পরিশোধ করতে হবে, এবং এটা যে দেশের জন্য যে বিহিত মুদ্রা আছে সেই দেশের বিহিত মুদ্রাই সেটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে 13 নম্বর বৈশিষ্ট্য। এবং সর্বশেষ 14 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঋণের প্রমাণ।
আমরা জানি যে যে কোনো ধরনের দলিলই হচ্ছে ঋণের প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হয়। বিনিময় বিল যদি অমর্যাদাকৃত হয় তাহলে সেটি আদালতে একটি গুরুত্বপূর্ণ ঋণের প্রমাণ হিসেবে গৃহীত হয়ে থাকে, যেহেতু সেখানে স্ট্যাম্প যুক্ত থাকে এবং এটি একটি হস্তান্তরযোগ্য দলিল, ঋণের দলিল, সে কারণে এটা আদালতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গৃহীত হয়। এই গেল হচ্ছে বিনিময় বিলের বৈশিষ্ট্যগুলো, মানে বিনিময় বিল দেখলে তোমরা কী কী বিষয়গুলো জানলে এটা বুঝতে পারবে, এই হচ্ছে বৈশিষ্ট্যগুলো। এরপর আমরা দেখব হচ্ছে বিনিময় বিলের ব্যবহার। এর আগে আমি শুরুতেই বলেছিলাম বিনিময় বিল সাধারণত বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়ে থাকে, তবে এর ব্যবহার অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও দেখা যায়। যেমন অভ্যন্তরীণ বাণিজ্যে পাওনাদার দেনাদারের ওপর এরূপ বিল তৈরি করে তাতে স্বীকৃতি লাভের পর মেয়াদ পূর্তিতে বা এর পূর্বে তা ব্যাংক থেকে বাট্টা করে আগাম অর্থ সংস্থান করতে পারে। আদেষ্টা বা পাওনাদার এরূপ বিল তার কোনো পাওনাদার বরাবর হস্তান্তর করেও পাওনা নিষ্পত্তি করতে পারে। তাহলে যে কোনো অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও বিনিময় বিলটা ব্যবহার করা যায়। আর তোমরা জানো বিনিময় বিলটা মেয়াদ পূর্তির পূর্বে ব্যাংক থেকে বাট্টা করা যায়। অর্থাৎ যদি এমন হয় যে আমি তোমাকে একটা বিনিময় বিল দিয়েছি যেখানে লেখা আছে যে 3 মাস পরে এটার অর্থ পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে 3 মাসের আগে যদি তোমার অর্থের প্রয়োজন হয় তাহলে তুমি চাইলেই সেটা যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়ে ভাঙিয়ে অর্থ সংগ্রহ করতে পারবে বাট্টা করার মাধ্যমে। তাহলে যখন অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে পাওনাদার দেনাদারের ওপর এরূপ বিল তৈরি করে তখন মেয়াদ পূর্তিতে বা মেয়াদ পূর্তির আগেও যদি তাদের প্রয়োজন হয় তাহলে সেটা বাট্টা করে অর্থ সংস্থান করতে পারে। তাহলে প্রথম ব্যবহার হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে ব্যবহৃত হয় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় বিলের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে কি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রে বিনিময় বিলটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রপ্তানিকারক জাহাজে পণ্য পাঠিয়ে জাহাজি দলিলের সাথে বিনিময় বিল সংযুক্ত করে পাঠায়। আমদানিকারক বা তার প্রতিনিধি ব্যাংক উক্ত বিলের স্বীকৃতি দিয়ে তার রপ্তানিকারক বরাবর প্রেরণ করে। রপ্তানিকারক এরূপ বিল মেয়াদপূর্তির পূর্বে তার ব্যাংক থেকে বাট্টা করে নিতে পারে বা বিক্রয় করতে পারে বা মেয়াদপূর্তিতে নিজ ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রথমে রপ্তানিকারক কী করে, জাহাজে পণ্য পাঠিয়ে দিয়ে জাহাজের যে বিভিন্ন দলিল আছে সেই জাহাজি দলিলের সাথে বিনিময় বিল সংযুক্ত করে পাঠিয়ে দেয়। আমদানিকারক বা তার প্রতিনিধি ব্যাংক তখন কি করে, উক্ত বিলের স্বীকৃতি প্রদান করে আবার সেটা রপ্তানিকারক বরাবর প্রেরণ করে। তখন রপ্তানিকারক এরূপ বিলটা চাইলে সে মেয়াদ পূর্তিতে এর অর্থ সংগ্রহ করতে পারে বা মেয়াদ পূর্তির পূর্বেও তার ব্যাংক থেকে বাট্টা করে বা বিক্রয় করেও এর অর্থ সংস্থান করতে পারে। তাহলে এই হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় বিলের ব্যবহার। এবং সর্বশেষ আছে পারস্পরিক অর্থ সংস্থানে এটার ব্যবহার। পারস্পরিক অর্থ সংস্থানের ক্ষেত্রে কীভাবে বিনিময় বিলটা ব্যবহৃত হয় লক্ষ্য করো। পারস্পরিক অর্থ সংস্থানের উদ্দেশ্যে বিনিময় বিল ব্যবহার করা যায়। এতে এরূপ উদ্দেশ্যে সংশ্লিষ্ট এক পক্ষ অপর পক্ষের ওপর বিল তৈরি করে ও আদিষ্ট বা অপর পক্ষ কর্তৃক হলে আদেশটা ব্যাংক থেকে বাট্টা করে নিজেরা অর্থ ভাগ করে নেয় এবং মেয়াদ পূর্তিতে উভয় মিলে ব্যাংক কর্তৃক উপস্থাপিত বিলের অর্থ পরিশোধ করে দায়মুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, পারস্পরিক অর্থ সংস্থানের ক্ষেত্রে এক পক্ষ অন্য পক্ষের উপর এই ধরনের বিল তৈরি করে এবং সে বিলটা স্বীকৃত হলে পরে সেটা আদেশটা কি করে ব্যাংক থেকে বাট্টা করে সেটা নিয়ে নিতে পারে এবং নিজেরা এটার অর্থটা ভাগাভাগি করে নিয়ে নেয় এবং মেয়াদ পূর্তিতে যখন অর্থটা পরিশোধের প্রয়োজন হয় তখন ব্যাংক কর্তৃক উত্থাপিত এই বিলের অর্থটা তারা সেই নির্দিষ্ট সময়ে পরিশোধ করে দায়মুক্ত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি পারস্পরিক অর্থ সংস্থানের ক্ষেত্রে এভাবে ব্যবহৃত হয়। যেমন হতে পারে যে দুইজন ব্যবসায়িক পার্টনার, তাদের অর্থের প্রয়োজন হয়েছে, তারা এক পক্ষ অন্য পক্ষের উপর একটা বিনিময় বিল তৈরি করে সেটা উপস্থাপন করতে পারে ব্যাংকের কাছে এবং সেটা মেয়াদপূর্তির আগে বাট্টা করে অর্থ সংস্থান করতে পারে। তারপরে যখন মেয়াদপূর্তিতে অর্থ পরিশোধের প্রয়োজন হয় তখন উভয় পক্ষ সেই অর্থটা ব্যাংকের কাছে পরিশোধ করে দায়মুক্ত হয়ে যায়। তাহলে এই হচ্ছে বিনিময় বিলের 3টা ব্যবহার। সাধারণত বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিনিময় বিলের ব্যবহারটা সবচেয়ে বেশি দেখা যায়, অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ বিনিময় বিল সম্পর্কে তোমাদেরকে যে তথ্যগুলোর প্রয়োজন ছিল সব আজকের লেকচারে দেওয়া হলো। আশা করি এরপরে তোমরা বিনিময় বিল সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে এর উত্তর সঠিকভাবে দিতে পারবে এবং যখন উদ্দীপকে এই ধরনের কোনো নির্দেশ থাকবে, এই যেমন ধরো এক পক্ষ অন্য পক্ষের উপরে কোনো শর্তহীন নির্দেশনামা তৈরি করেছে
বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যা ব্যবহৃত হয়, এই ধরনের কোনো ক্লু দেওয়া থাকলে তোমরা সেটা সহজেই বুঝে যাবা যে এটা বিনিময় বিল সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই দলিলগুলো সম্পর্কে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, কারণ অনেক সময় দেখা যায় ছোট্ট একটা ভুলের কারণে অনেক বড় ভুল হয়ে যায়, এবং সেক্ষেত্রে তুমি অর্থটা অ্যান্সারটা ঠিক মতো ধরতে না পারলে তোমার পুরোটাই মার্কস কাটা যাবে। তাহলে এই জন্য তোমাদের এই বৈশিষ্ট্য সহকারের ব্যবহার সম্পর্কে পুরো বিষয়টাই পড়া প্রয়োজন। আশা করি তোমরা আজকের লেকচার থেকে উপকৃত হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।